আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলছে ইসরায়েল হামাসের ভয়ানক যুদ্ধ। শুরুতে আমরা জেনে নেব আজকের আন্তর্জাতিক তাজা সংবাদ শিরোনাম। জিম্মি উদ্ধার অভিযান চালালে গুরুতর পরিণতির হুমকি হামাসের। আর এদিকে সিরিয়ার হামা শহরে প্রবেশ করেছে আসাদ বিরোধী বাহিনী। আর এরপরই থাকছে সিরিয়ায় যৌথ অভিযানে 2000 বিদ্রোহী নিহত। আর এদিকে রেকর্ড $126 বিলিয়ন প্রতিরক্ষা বাজেট অনুমোদন পুতিনের। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। কিন্তু তার আগে কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন সেটি এখনই নিচে কমেন্ট করে জানিয়ে দিন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, যাতে যে কোনো ধরনের আন্তর্জাতিক খবর আপনার মোবাইলে সবার আগে পেয়ে যান। শুরুতেই থাকছে জিম্মি উদ্ধার অভিযান চালালে গুরুতর পরিণতির হুমকি হামাসের। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস দাবি করেছে ইসরায়েল গাজা অঞ্চলের নুসাইরা ক্যাম্পের মতো আরেকটি জিম্মি উদ্ধার অভিযান চালানোর পরিকল্পনা করছে। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসে একটি অভ্যন্তরীণ বিবৃতিতে এই তথ্য জানা গেছে। হামাস হুমকি দিয়েছে ইসরায়েল এমন কোনো উদ্যোগ নিলে তারা জিম্মিদের নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেবে। গত 22 নভেম্বরের ওই বিবৃতিতে হামাস তার সদস্যদের নির্দেশ দিয়েছে তারা যেন কোনো পরিস্থিতির ভয় না করে নির্ধারিত পরিকল্পনা অনুসরণ করে। একই সঙ্গে তারা জিম্মিদের ভাগ্য নিয়ে ইসরায়েলকে সম্পূর্ণ দায়ী বলে ঘোষণা করেছে। বিবৃতিটি হামাসের সামরিক শাখা ইজ্জাদিন আল কাসামস ব্রিগেডের গোয়েন্দা ইউনিট থেকে গোষ্ঠীর বিভিন্ন অংশে পাঠানো হয়। এতে ইসরায়েলের সম্ভাব্য অভিযানে নির্দিষ্ট সময় উল্লেখ করা হয়নি। এ বিষয়ে ইসরায়েল তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটোজ বলেছেন হামাসের ওপর চাপ বাড়ছে এবং এবার তারা সত্যি একটি কার্যকর জিম্মি বিনিময়ের দিকে এগোতে সক্ষম হবে। গত 9 জুন নুসাইরা ক্যাম্পে ইসরায়েলের জিম্মি উদ্ধার অভিযানে 4 জিম্মি মুক্ত করা হয়। তবে এই অভিযানে 200-এরও বেশি মানুষ প্রাণ হারায় বলে ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন। এটিকে যুদ্ধের অন্যতম রক্তক্ষয়ী অভিযান হিসেবে বিবেচনা করা হয়। হামাসের বিবৃতিতে তাদের সদস্যদের প্রতি জিম্মিদের জীবনযাত্রার শর্ত আরও কঠিন করার নির্দেশ দেওয়া হয়েছে। বিবৃতির একটি অংশে উল্লেখ করা হয়েছে শত্রুর যে কোনো উদ্যোগের সঙ্গে সঙ্গে দ্রুত এবং তাৎক্ষণিকভাবে নিষ্ক্রিয়করণের আদেশ কার্যকর করতে হবে। উল্লেখ্য যে 7 অক্টোবর 2023-এ হামাসের নেতৃত্বাধীন যোদ্ধারা ইসরায়েলের সীমান্তবর্তী এলাকাগুলোতে হামলা চালিয়ে 1200 জনকে হত্যা করে এবং 250 জনেরও বেশি মানুষকে জিম্মি করে। এরপর থেকে ইসরায়েলের সামরিক অভিযানে গাজায় 44,500-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং অসংখ্য মানুষ আহত হয়েছেন। আর এদিকে সিরিয়ার হামা শহরে প্রবেশ করেছে আসাদ বিরোধী বাহিনী। সিরিয়ার বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলো বৃহস্পতিবার জানিয়েছে তারা সিরিয়ার হামা শহরের দিকে অগ্রসর হতে শুরু করেছে। সরকারি বাহিনী রাশিয়ার বিমান হামলার সহায়তায় হামার দখল রক্ষা করেছে। বিরোধী বাহিনীর কমান্ডার হাসান আবদুল্লাহ ঘানি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তাদের বাহিনী হামার দিকে প্রবেশ করতে শুরু করেছে। তবে সরকারি মিডিয়া পূর্বে রিপোর্ট করেছে সরকারপন্থী বাহিনী একটি আক্রমণ প্রতিহত করেছে। বিরোধী বাহিনীগুলো মঙ্গলবার থেকে হামার দিকে প্রবেশের চেষ্টা করছিল। বুধবার রাতভর সিরীয় সেনা ও ইরানপন্থী মিলিশীয় গোষ্ঠীর সাথে তাদের সংঘর্ষ হয়েছে। সাথে ছিল রাশিয়ার বিমান হামলা। পূর্বাঞ্চলীয় আলেপ্পো শহর দখলের পর বিরোধী বাহিনী দক্ষিণে অগ্রসর হয়ে হামার নিকটবর্তী একটি গুরুত্বপূর্ণ পাহাড়ে পৌঁছেছে। এরপরে তারা হামার শহরের পূর্ব এবং পশ্চিম দিকের দিকে অগ্রসর হচ্ছে। হামা শহরটি 2011 সাল থেকে সরকারি বাহিনীর অধীনে রয়েছে। এ শহরের দখল বিরোধী বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে তারা হোমস শহরের দিকে অগ্রসর হতে পারবে। হোমস শহরটি দেশের প্রধান শহরগুলোর সংযোগস্থল হিসেবে কাজ করছে। হামা শহরে ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠী যেমন খ্রিস্টান ও ইসমাইলি মুসলিমরা বসবাস করে। এদিক থেকেও এই নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ। সিরিয়ার সবচেয়ে শক্তিশালী বিরোধী গোষ্ঠী হায়াত তাহরির আল সামের নেতৃত্বে রয়েছেন আবু মোহাম্মদ আল গুলানি। তিনি সিরিয়ার ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন, তবে অনেকেই তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। গুলানি আলেপ্পোর ঐতিহাসিক দুর্গ পরিদর্শন করেন। এইচটিএস ও অন্যান্য বিরোধী বাহিনীগুলো আলেপ্পোতে নিজেদের শাসন প্রতিষ্ঠা করতে চাচ্ছে এবং তাদের উত্তর পশ্চিমাঞ্চলীয় এলাকা নিয়ে গঠিত সালভেশন গভর্নমেন্ট এর অধীনে শাসন প্রতিষ্ঠার চেষ্টা করছে। এদিকে আলেপ্পোর বাসিন্দারা জানাচ্ছেন সেখানে রুটি ও জ্বালানি তেল সহ মৌলিক জিনিসপত্রের সংকট তৈরি হয়েছে এবং টেলিযোগাযোগ সেবা বন্ধ হয়ে গেছে।
আর এদিকে সিরিয়ায় যৌথ অভিযানে 2000 বিদ্রোহী নিহত। সিরিয়ায় গত সপ্তাহে যৌথ সামরিক অভিযানে প্রায় 2000 বিদেশি সমর্থিত তাকফিরি বিদ্রোহী নিহত হয়েছে। সিরিয়ার সামরিক বাহিনী ও তাদের রুশ মিত্রদের সমন্বয়ে পরিচালিত হয় এই অভিযানের অংশ হিসাবে সিরিয়ার উত্তরাঞ্চলে বিদ্রোহী আস্তানা ও জমায়েত লক্ষ্য করে হামলা চালানো হয়। রুশ সমন্বয় কেন্দ্র জানায় এই হামলায় 120 জন বিদ্রোহী নিহত হয়। এছাড়া হামার উত্তর পশ্চিম প্রান্তে চলমান সংঘর্ষে কয়েক ডজন তাকফিরি বিদ্রোহী নিহত হয়েছে। সেই সঙ্গে ধ্বংস করা হয়েছে বিদ্রোহীদের বহু যানবাহন। হামার আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সিরিয়ার সেনাবাহিনী হামার আশেপাশে 20 কিলোমিটার এলাকা জুড়ে নিরাপত্তা বেষ্টনী বাড়িয়েছে। এই অভিযানে হায়াত তাহরির আল শাম গোষ্ঠীর 300 বিদ্রোহী নিহত হয়। সিরীয় সেনাবাহিনী বিদ্রোহীদের 25টি ড্রোন ধ্বংস করেছে এবং তাদের গুরুত্বপূর্ণ সরবরাহ লাইন বিচ্ছিন্ন করেছে। আর এদিকে রেকর্ড $126 বিলিয়ন প্রতিরক্ষা বাজেট অনুমোদন পুতিনের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রেকর্ড পরিমাণ প্রতিরক্ষা বাজেট অনুমোদন করেছেন। ইউক্রেন যুদ্ধ প্রায় 3 বছর পর সরকারের মোট ব্যয়ের 1/3 এই বাজেট অনুমোদন দেওয়া হলো। স্থানীয় সময় প্রকাশিত 2025 সালের বাজেটে জাতীয় প্রতিরক্ষার জন্য প্রায় $126 বিলিয়ন বরাদ্দ করা হয়েছে, যা সরকারি ব্যয়ের 32.5%। এবছর প্রতিরক্ষা বাজেট আগের সর্বোচ্চ রেকর্ডের চেয়ে প্রায় $28 বিলিয়ন বেশি। রুশ পার্লামেন্টের উভয় কক্ষের আইন প্রণেতারা বাজেট অনুমোদন করেন। রাশিয়া গত 2 বছরে তার সামরিক ব্যয় ব্যাপকভাবে বাড়িয়েছে। পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশটির কেন্দ্রীয় ব্যাংক গত অক্টোবরে সুদের হার বাড়িয়ে 21% উন্নতি করে, যা কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ। ইউক্রেনের রাশিয়ার যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে বড় সংঘাত। মস্কো ইতিমধ্যে ফ্রন্ট লাইনের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সাফল্য অর্জন করেছে। সেই সঙ্গে তুরস্ক অঞ্চলে পাল্টা আক্রমণের বিরুদ্ধে লড়াই করছে। যুদ্ধ উপাদান এবং জনশক্তি উভয় ক্ষেত্রে ইউক্রেন পিছিয়ে রয়েছে, যদিও পশ্চিমা মিত্রদের কাছ থেকে কয়েক বিলিয়ন ডলারের সহায়তা পেয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও কিছু পশ্চিমা দেশ ইউক্রেনকে রাশিয়ার গভীরে হামলার জন্য দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেয়।